হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এলএলবি সিরিয়ালের আপডেট নিয়ে। কি ব্যাপার বড়বাবু, ধরা সাপ কখনো মানুষকে ছোবল দিতে পারে না, আর সেই সাপকে ব্যাঙ ধরার জন্য বারবার করে পাঠাচ্ছিল ওই কিরণকান্তি ব্যানার্জি, তাই তো? সে যেমন করে বিন বাজাচ্ছে আর আপনি তেমন করে নেচে যাচ্ছেন, কিন্তু আপনার মধ্যে একটা মনুষ্যত্বের সত্তা রয়েছে, যেখান থেকে আপনি বেরিয়ে এসে কারো ক্ষতি করতে পারেন না। এসব আপনি কি বলছেন? আমাকে ইনসাল্ট করছেন? আপনি চলে যান এখান থেকে, আমার কাজের অনেক প্রেশার রয়েছে, আমাকে এখন যেতে হবে। আর ঢালি, ওরা চলে গেলে দরজাটা বাইরে বন্ধ করে দিও। দেখুন, আপনার মেয়ে প্রমিতা খাসনবিশ, সে বোর্ডিং স্কুলে থাকে, তার মা মরা মেয়ে, তার মা নেই, আপনি একমাত্র সব কিছু, আর তার জন্যই আপনি এইসব কিছু করছেন। নিজের মেয়েকে বাজি রেখে আপনি আপনার ডিউটির সঙ্গেও এরকম অন্যায় করছেন, সেটাকে আপনি ঠিক করছেন বড়বাবু? গীতা এলএলবি? হ্যাঁ, আপনি আশ্চর্য হলেন? সব খবরই আমি জানি, কারণ আমি এটা খুব ভালো করে বুঝে গেছিলাম যে আপনার মতো পাকে জন্মানো পঙ্কজ কখনো পাকে চলে যেতে পারে না। আপনার বাবার ইচ্ছে ছিল আপনি ভালো পুলিশ অফিসার হবেন, সৎ। সেই মানুষটা কখনো ভুল হতে পারে না, তার স্বপ্ন আপনার জীবনে সব থেকে বড় একটা পাওয়া রয়েছে, আর আপনি সেই কিনা এরকম করছেন। আপনার মেয়ের বোর্ডিং স্কুলে ক্লাস 1-এ পড়ে, চারিদিক থেকে কেউ ক্লিনার, কেউ ওয়েটার, কেউ আবার সেখানকার সিকিউরিটি গার্ড সেজে নানাভাবে বিভিন্ন ধরনের শত্রুদেরকে চারোদিক দিয়ে ঘিরে রেখেছে আপনার মেয়েকে। ওই বাচ্চা মেয়েটা প্রমিতা খাসনবিশ জানেও না যে ওর কতটা বিপদ আছে, ও কোন বিপদের মধ্যে রয়েছে, কিন্তু আপনি তো বুঝতে পারছেন। গীতা, এইসব কি বলছেন আপনি? হ্যাঁ, আমি ঠিকই বলেছি, আমি সব খবর নিয়ে ফেলেছি, কিন্তু ওরা তো আমার মেয়েকে ছাড়বে না। বলেছে যেভাবেই হোক না কেন আমাকে রত্নাকে ফিরে পেতে হবে, ওদের হাতে রত্নার বিরুদ্ধে চার্জশিট ফ্লেম করতে হবে, অগ্নিজিৎ মুখার্জি যেভাবে হোক শাস্তি পাইয়ে দিতে হবে, তাহলে আমার মেয়েকে ফেরত দেবে। তাহলে তাই করুন। তার মানে আপনি ফোনটা বের করুন আর কিরণকান্তি ব্যানার্জিকে ফোন করুন, করে জানিয়ে দেন রত্না আপনার কাছে আছে। তারপরে বাকিটা আমি দেখে নিচ্ছি, রত্না আমার হেফাজতে রয়েছে। যখন ঈগল পাখি নেমেছিল তখনই শূন্যের ওপর থেকে সেই রত্নাকে তুলে নিয়ে আমি চলে গিয়েছিলাম, কেউ আমাকে আটকাতে পারেনি, আর কেউ জানেও না, সেটা শুধু আপনাকে আমি বললাম। কিরণকান্তি ফোন পেয়ে অবাক হয়ে যায়। কি ব্যাপার? আপনার কথা মতো আমি রত্নাকে খুঁজে পেয়েছি, ওকে কালকে আমি কোর্টে সাবমিট করে দেব, ওর বিরুদ্ধে যা যা চার্জশিট সেটাও আমি এনে ফেলেছি, এমনকি অগ্নিজিৎ মুখার্জির এই কেসের মোড়টাই আমি ঘুরিয়ে দেব। তবে আমার একটাই শর্ত রয়েছে, আমার মেয়ে প্রমিতার কোনো যেন ক্ষতি না হয়, ওকে আমার কোলে ফিরিয়ে দিন। বুঝতে পেরেছেন বড়বাবু? কোনো চালাকি না, আমি কোনো চালাকি করছি না, আমার মেয়েকে আমার চাই, আর যদি সেটা আমি না পাই তাহলে আমার কাছে যে বন্দুকটা থাকে সেটা কিন্তু লাইসেন্স প্রাপ্ত, যে কোনো মুহূর্তেই আমি আপনাকে চৌরাস্তার মোড়ে দাঁড় করিয়ে শ্যুট করে দিতে পারি, আর সেটা আমি করবও। আমার মেয়ের ক্ষতি হলে আমি কিন্তু মেনে নেব না। আপনি কি আমাকে থ্রেট দিচ্ছেন? হ্যাঁ, দিচ্ছি। আমার মেয়েকে আমার যে কোনো মূল্যে ফেরত চাই, তার জন্য আপনি যা যা বলছেন সবটাই আমি করে দেবো। ঠিক আছে, তাহলে আমি আর তোমার শর্তে রাজি বড়বাবু। কালকে যখন কোর্টে তুমি রত্নাকে প্রডিউস করবে, তারপরেই দেখতে পাবে তোমার মেয়ে তোমার গাড়িতে বসে আছে, কোনোভাবেই ওর কোনো ক্ষতি হবে না। তাহলে ওর বোর্ডিং স্কুল থেকে সমস্ত শত্রুদের সরিয়ে দিন আপনি, যে অপরাধীরা ওকে ঘিরে রেখেছে তাদের কাছ থেকে আমার মেয়েকে মুক্ত বাতাস নিতে দিন। ঠিক আছে, সব কিছু হয়ে যাবে, কোনো চালাকি করা যাবে না, আমি কিচ্ছু চালাকি করছি না, আমার মেয়ের থেকে বড় আমার ডিউটি নয়, প্রয়োজন হলে চাকরি ছেড়ে দিতে পারি, এই পেশাতে আমি থাকবো না, আমি আমার মেয়েকে নিয়ে অনেক দূরে চলে যাব, কিন্তু তারপরেও আমার মেয়েকে আমার চাই। অগ্নিজিৎ মুখার্জির শাস্তি যেভাবেই হোক নিশ্চিত হবে, আপনি শুধু আমার মেয়েকে ফিরিয়ে দিন। কিরণকান্তি কনভিন্স হয়ে যায়, বলে ঠিক আছে, কালকে কোর্টে আপনার সঙ্গে দেখা হবে। কি বললো এখন? বলছে কালকে নাকি কোর্টে রত্নাকে প্রডিউস করার পরেই আমার মেয়ে গাড়িতে বসে থাকবে। ঠিক আছে, তাহলে আপনি তাই করুন। তার মানে আপনার মেয়েকে ওই জমের দুয়ার থেকে ফিরিয়ে আনবো এই গীতা এলএলবি। কিন্তু আপনি বুঝতে পারছেন না অগ্নিকন্যা, ওরা অনেক খাতারনাক, ওদের বিরুদ্ধে অনেকেরই কেস চলছে, নানাভাবে ওরা খুন খারাপির সঙ্গে যুক্ত, আপনি ওদের ডেরায় ঢুকলে ওরা কিন্তু আপনাকে শেষ করে ফেলবে। তখন আপনি কি করবেন? না, কিচ্ছু করার প্রয়োজন নেই, আমি একলাই কোর্টের ভেতরে মুখ চলে কোর্টের বাইরে হাত চালি, কেউ ক্ষতি করতে পারবে না। আপনি কেন সেটা মানতে চাইছেন না? আমি আছি তো, আপনার মেয়েকে আপনার কোলে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব এই গীতা এলএলবি নিল, কিন্তু আপনি কোর্টে ঠিক সময় পৌঁছে যাবেন, কোনোভাবেই আপনি আইনের সঙ্গে অবমাননা করবেন না, তাহলে কিন্তু আইনের মাথা নত হয়ে যাবে, আর এই মাথা নতটা আমি কখনো চাই না হোক। ওই শত্রুদের কাছে, ওই অপরাধীদের কাছে আইন কেন মাথা নত করবে? প্রয়োজনে ওরা করবে, আর সেই খেলাটা এবার আমি নেমেছি। আপনি চিন্তা করবেন না বড়বাবু, আমি আপনার পাশে সব সময় আছি, কেউ জানতেও পারবে না এগুলো। গীতা এলএলবি আপনাকে কুর্নিশ, আপনি এত কিছু জেনে গেছেন, সত্যি আপনার অনেক ক্ষমতা,
আমি আপনার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি যে এতদিন আপনার সঙ্গে কোনো আলোচনা না করে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। ঠিক আছে বড়বাবু, আপনি আমার সঙ্গে এরকম হাত জোড় করে ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। একজন বাবা হিসাবে আমি হাত জোড় করছি। আমার মেয়ে আমার কাছে সব কিছু। আইনের সত্তার বাইরে গিয়ে আমার মেয়ের প্রতি পিতৃসত্তা আমার জেগে উঠেছিল। আমার মেয়েকে আমি কখনো ছাড়তে পারবো না। আর আমার মেয়ে আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন, সেটা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। আর তার জন্য আমি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কিন্তু কালকে যদি আমি কোর্টে রত্নাকে নিয়ে চলে যাই, তাহলে তো অগ্নিজিৎ মুখার্জির কেসের মোড়টাই ঘুরে যাবে। তখন কি হবে, কি করে সামলাবেন আপনি? সেগুলোর জন্য আপনাকে চিন্তা করতে হবে না। আমার ভাবনা চিন্তা করা আছে সবটা, আমি সেগুলো দেখে নিচ্ছি। আপনি শুধু মনোযোগ দিয়ে নিজের ডিউটিটা, নিজের কাজটা পালন করে যান। যেন প্রমিতা বড় হলে ওকে বলতে পারেন যে তোর বাবা একজন সৎ পুলিশ অফিসার, তাই দেখিয়ে দিয়েছে নানাভাবেই অন্যায়ের সঙ্গে আপোষ না করে। এই বলে গীতা বেরিয়ে যায়। রত্নার সঙ্গে কথা বলতে চায় কিরণকান্তি ব্যানার্জি। তখনই রত্নাকে সামনে এনে হাজির করা হয়। রত্নাকে এই ছদ্মবেশে দেখে নিজেই চিনতে পারেনি বড়বাবু। তারপরে কথা বলিয়ে দেয়। দেখুন, আমাকে জোর করে থানায় তুলে এনেছে। আমি কি করেছি বলুন তো? আমি রত্না বলছি, আমাকে বাঁচান, আমি তো কোনো অন্যায় করিনি। শুনে ফেলেছেন আপনি? এবার বিশ্বাস হয়েছে? হ্যাঁ, তাহলে রত্না আমার কাছেই থাকবে, গোপন আস্তানায়। কিন্তু কোনোভাবেই কালকে আমি ওকে কোর্টে প্রডিউস করবই। আপনি আমার মেয়েকে শুধু ফিরিয়ে দিন। এই বলে ফোন রেখে দেয়। গীতা বলে, যেভাবে যেটা বলছি আপনি সেভাবে করুন, কোনো সমস্যা নেই। আমি নিয়ে যাচ্ছি ওকে, ও আমার হেফাজতেই থাকবে, কোনো সমস্যা হবে না। এদিকে গিনি তার ঘরে বসে আছে। হঠাৎ করেই সার্থিক এসে চিৎকার করতে শুরু করে। কি হয়েছে, এত চিৎকার করছো কেন? শার্টটা সকালেই পরে গেলাম, এরকম বোতাম কেন ছিঁড়ে গেল? ও নিশ্চয়ই তোমার ওই যে গার্লফ্রেন্ডটা রয়েছে অ্যাসিস্ট্যান্ট, তার সঙ্গে ফষ্টি নষ্টি করছিলে। বউয়ের সঙ্গে তো প্রেম করার সময় নেই, বউকে তো তুমি ভালোই বাসো না। তাহলে এখন আবার কিভাবে তুমি এই শার্ট নিয়ে এই বাড়িতে এসেছো? কি করছিলে বলো? আমি অফিসে ছিলাম, সেখানে সত্যিই আমি কোনো ফষ্টি নষ্টি করি না, সেটা আমার কাজের জায়গা, বুঝতে পেরেছো গিনি? এখন তুমি দাও, অন্য একটা শার্ট না দেবো না, কারণ এই শার্টটা আমি ম্যাচিং করে সব কিছু একসঙ্গে ব্যবহার করার জন্য দিয়েছি। আমি সুই সুতো এনে সেটা সেলাই করে দিচ্ছি, শার্টটা খোলো। না, তার মানে কি তুমি সালমান খান বা ঋত্বিক রোশন নাকি যে তোমার বডি দেখলে আমি ফিদা হয়ে যাব? তোমার বডিতে কি আছে? তুমি আবার কি হ্যাংলা পাতলা? এটাকে হ্যাংলা বলে না, এটা মেয়েদের আধুনিক যুগের বডি ফিটনেস ধরে রাখা, বুঝতে পেরেছো? দেখো আমি কতটা সুন্দর। আর সারা জীবন আমি এরকমই থাকবো, না খেয়ে ডায়েট করে যেভাবে নিজেকে ধরে রেখেছি, এমন মেয়ে তো সবাই চায়। আমি ঠিক আছে, এত কথা শুনতে পারবো না, আমি নিজেই সেলাই করে নিচ্ছি, তাই বুঝি? তাহলে সুইয়ের মধ্যে সুতাটা ভরে দেখাও। কোনোভাবেই সাত্বিক যেটা পেরে উঠছে না। আরে পারবে না, তুমি তো এক গ্লাস জল গড়িয়েও খেতে পারো না। তুমি একটা কচি খুকি, তোমাকে বিয়ে করে আমার জীবন শেষ। কারণ কোনোভাবেই তুমি কখনো বউকে ভালোবাসবে না, কোনো কাজও করতে পারবে না। তোমার মতো অকম্মার ঢেকেকে নিয়ে আমি কি করব? দাও দেখি। নিজে শুয়ে সুতা ভরে শার্টের বোতামটা এনে গিনি সেলাই করে দেয়। এরপরে বুকের কাছে মাথাটা নিয়ে সেটা দাঁত দিয়ে সুতোটা কেটে দেয়। দেখলে হয়ে গেল, এই শার্টটাই তোমাকে সুন্দর লাগছে। এখন বলো যে আমার সঙ্গে পেরে উঠলে না, বাজিতে তুমি হেরে গেলে, কোনোভাবেই তুমি জিততে পারবে না, সেটা আমি জানি। অকর্মার ঢেকি বলে একটা কথা। তখনই এসে মেহেক বলে, একটা ধাক্কা মারা দরকার, দেখবে ওদের প্রেমটা জমে যাবে। ধাক্কা দিলে সার্থিক গিনির ওপর পড়ে যায়। এরপরে সার্থিক দুর্বল হয়ে পড়ে গিনির ওপরে। নানাভাবে ভালোবাসা জেগে উঠছে তার। কি ব্যাপার, আমার উপর থেকে সরুন, নাকি এরকম করে ল্যান্ড করে থাকবেন? আমার প্রেমে পড়েছেন নাকি? না, তোমার মতো মেয়ের প্রেমে কি করে পড়বো? তুমি কোথা থেকে এসেছো আর কি দেখতে একদম যে তোমার প্রেমে পড়তে হবে? তাহলে আপনি জীবনে করবেনটা কি? নিজের পিয়ের সঙ্গে ফষ্টি নষ্টি করেন না, প্রেম করেন না, বাইরেও নয়, বাড়ির ভেতরে বউয়ের সঙ্গে প্রেম করবেন সেটাও করেন না, তাহলে পুরুষ মানুষ হিসেবে করলেনটা কি? বউকে ভালোবেসে নতুন নতুন আবহাওয়া বাতাস নিজের জীবনে গ্রহণ করাটা কি উচিত নয়? সেগুলো করলে তো মনটা ভালো থাকে। ছি, এগুলো আমার প্রয়োজন নেই। কেন? দেখুন, আপনার থেকে ভালো একটা বয়ফ্রেন্ড আমি জুটিয়ে ছাড়বো। কি? হ্যাঁ, যে হ্যাবলাকান্ত হবে না, যে আমাকে ভালোবাসবে, যে স্মার্ট হবে আপনার থেকে বেশি। তখন বুঝবেন যে আমাকে ভালোবেসেছিলেন কি না, আমি সত্যিই আপনার কাছ থেকে দূরে চলে যাব। সার্থিক চলে যায়। কি ব্যাপার মাহিক, তুমি ইচ্ছে করে ধাক্কা মেরেছো? হ্যাঁ, আমি চেয়েছিলাম দাদাভাই এবং তোমার রোমান্সটা জমে ক্ষীর হয়ে যাক, তাই। সবাই মিলে হাসাহাসি করতে শুরু করে। কি হতে চলেছে গীতা এলএলবি সিরিয়ালের পরবর্তী টুইস্টে? গীতার কাছে পঙ্কজ ক্ষমা চাইলেও হাত জোড়ে। গিনির ওপর পড়ে সার্থিক প্রেমে পড়ল। আজকে গিনি তার স্বামীকে নিজের কাছাকাছি অনেকটাই পেয়ে গেছে। আর সার্থিকের মনে আস্তে আস্তে গিনির প্রতি ভালোবাসা তৈরি হচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে সে। আরও দেখছে গীতা এবং স্বস্তিক চুটিয়ে প্রেম করছে, সংসার করছে। তারও তো ইচ্ছে করে যে ভালোভাবে বাঁচতে, নিজের বউয়ের সঙ্গে প্রেম করে বাকিটা জীবন ভালোভাবে কাটাতে।
গীতা নানাভাবে কলাকৌশল করে হলেও যেভাবেই হোক পঙ্কজের মেয়েকে উদ্ধার করার চ্যালেঞ্জ নিয়েছে। কোনোভাবেই সেটাতে বিফলে যেতে দেবে না। কিন্তু তার জন্য পঙ্কজ খাসনবিশকে কোর্টের সমস্ত নিয়মকানুন মেনে রত্নাকে কোর্টে তুলতে হবে, চার্জশিট দাখিল করতে হবে, সব দিক থেকে নিজেকে রক্ষা করতে হবে। আর তারপরেই তো খেলা শুরু হয়ে যাবে। অপরাধীর কাছে কোনোভাবেই মাথা নত করবে না গীতা এবং পঙ্কজ খাসনবিশ। আর দুজনে মিলে এবার নতুন লড়াইয়ে নেমেছে। কোনোভাবেই ভজন এবং কিরণকান্তির কোনো ক্ষমা নেই এবার। ওই অতটুকুন একটা বাচ্চা মেয়েকে নিয়ে যেভাবে এই ঘটনাগুলো ঘটছে সেটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। গীতা এবার যেভাবে পঙ্কজ খাসনবিশের মেয়েকে উদ্ধার করবে দেখতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।